শোনা যায় যে ভগবান বিষ্ণু গয়া ধামে এক চরণ রেখেছে আর এই ধামে এক চরণ রেখেছে। এই ধামকে বলা হয় গুপ্ত কাশী মহাবারাণসী। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যেই। দেখতেই পাচ্ছেন আমার হাতে ছাতা রয়েছে। এই বৃষ্টির মধ্যেই আপনাদের জন্য ভিডিও করতে আমি আবার বেরিয়ে পড়েছি। তো আজকে যে জায়গাটায় এসছি, এই জায়গাটা কিন্তু অনেকেরই অজানা একটা জায়গা। এটা হচ্ছে হরিহর মন্দির। তো বন্ধুরা, এই হরিহর মন্দির কোথায় অবস্থিত, আপনারা কিভাবে আসবেন, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আর থাকছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। এই কৃষ্ণনগর স্টেশনে আসার জন্য আপনারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আপনারা রাস্তার উপরে গেলেই এখানে আপনারা অটো পেয়ে যাবেন। এই অটোগুলো যায় নবদ্বীপ ঘাট। এই নবদ্বীপ ঘাটে যাওয়ার অটোয় উঠে আপনাদের নামতে হবে আমঘাটা স্টেশনে। এইখান থেকে আমঘাটা স্টেশন যেতে সময় লাগবে 20 মিনিট মতন, আর ভাড়া জন প্রতি 20 টাকা করে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আমঘাটা। এই হচ্ছে আমঘাটা স্টেশন। এই আমঘাটা স্টেশন পূর্বের কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ন্যারোগেজ রেলপথের একটি স্টেশন। আগে এই লাইনে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল করত। স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম এই রেলপথটি প্রায় 13-14 বছর ধরে বন্ধ রয়েছে। বর্তমানে রেলপথটি ব্রডগেজে পরিবর্তনের কাজ চলছে। সেই কারণেই এই রেলপথে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই আমঘাটা স্টেশনের পাশ দিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে গঙ্গাবাস গ্রাম। সেইখানেই অবস্থিত হরিহর মন্দির। এখান থেকে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন বা টোটোতেও যেতে পারেন। পায়ে হেঁটে যেতে 10 মিনিট সময় লাগবে, আর টোটোয় গেলে সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া 10 টাকা। তো আমি টোটোয় করেই এসেছি যেহেতু বৃষ্টি পড়ছে। আমি দেখুন একদম মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশদ্বার থেকে ভেতরে ঢুকেই আমি কিন্তু একদম অবাক। মন্দিরের যে চত্বরটা বিশাল বড়, আর এই মন্দিরের চারিদিকে প্রচুর গাছপালায় ভর্তি, আর খুবই শান্ত, নিরিবিলি, নিঝুম একটা জায়গা। এই জায়গায় যদি আপনারা একবার আসেন আপনাদের মন চাইবে বারবার আসতে। জায়গাটা এতটাই সুন্দর। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এত নিরিবিলি, নিস্তব্ধ, নিঝুম জায়গা কিন্তু এর আগে কখনো কোথাও দেখিনি। আর এইখানে যে গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে বহু প্রাচীন তেঁতুল গাছ। এই তেঁতুল গাছগুলোর বয়স প্রায় 500 বছর। এইখানকার যিনি পুরোহিত আছেন ওনার মুখ থেকেই আমি জানতে পারলাম এই তেঁতুল গাছগুলোর বয়স প্রায় 500 বছর। আর তেঁতুল গাছগুলোয় কিন্তু অজস্র তেঁতুল হয়ে রয়েছে। এই জায়গাটার সেরকম কোনো জাঁকজমক নেই বা সেরকম কোনো প্রচার নেই। একটি ছোট্ট গ্রামের মধ্যে অবস্থিত, সেই কারণে কিন্তু এই জায়গাটা অনেকেরই এখনও অজানা। এই তেঁতুল গাছের ডালগুলো দেখুন বহু দূর পর্যন্ত প্রসারিত। এই গাছগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এই গাছগুলো বহু প্রাচীন গাছ। আর এখানে এরকম 2টো গাছ রয়েছে, এছাড়াও অন্যান্য গাছও রয়েছে। তো চলুন বন্ধুরা, এইবারে যাওয়া যাক মূল মন্দিরের দিকে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মূল মন্দির।
মন্দিরটা কিন্তু খুবই সাধারণ একটি মন্দির, তবে মন্দিরের পরিবেশ অপূর্ব সুন্দর। আর এই মন্দিরের পাশেই রয়েছে কালভৈরবের মন্দির। তবে এই মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহ আপনারা দর্শন করবেন সেই বিগ্রহ কিন্তু খুবই বিরল। তাছাড়াও এই গর্ভগৃহে আপনারা দর্শন করতে পারবেন শ্রীরামচন্দ্রের প্রস্তর পদচিহ্ন। মন্দিরের সামনেই দেখুন দুইটি রথ রাখা রয়েছে। এখানে জগন্নাথ দেবকেও আপনারা দর্শন করতে পারবেন। রথের সময় এখানে রথযাত্রা উৎসব পালিত হয়। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র 1698 শতাব্দে, ইংরাজির 1776 খ্রিস্টাব্দে ইটের তৈরি হরিহরের এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের গড়ন অভিনব। একটি সমতল ছাদ, দালানের উপর দুইটি পিরামিড আকৃতির চারচালার শিখর। শিখর দুটির উপরের দিকে রয়েছে একটিতে চক্র এবং একটিতে ত্রিশূল। মূল মন্দিরের চতুর্দিক দিয়ে রয়েছে ঘোরানো বারান্দা, আর এই বারান্দা ধরে মূল মন্দির প্রদক্ষিণ করা যায়। আর চতুর্দিকটা শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো। আমিও একবার এই মন্দির প্রদক্ষিণ করে নিলাম। তো চলুন বন্ধুরা, এইবারে মূল মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই। দক্ষিণমুখী মন্দিরের মূল গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের তৈরি বেদির উপর কাঠের সিংহাসন, তার উপরে হরিহরের চতুর্ভুজ প্রস্তর বিগ্রহ প্রতিষ্ঠিত। একই বিগ্রহে হরি ও হর প্রকাশিত। মূর্তিটির এক হাতে চক্র ও অন্য হাতে ত্রিশূল। রাজা কৃষ্ণচন্দ্র হরি ও হরের অভেদ রূপ প্রতিপাদনের জন্য এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র বিপুল অর্থ ব্যয় ও পরিশ্রমে চিত্রকূট পর্বত থেকে শ্রী রামচন্দ্রের প্রস্তর পদচিহ্ন এনে এইখানে প্রতিষ্ঠা করেছিলেন। এই যে সামনে দেখছেন যে পদচিহ্নটি, এইটি হচ্ছে শ্রী রামচন্দ্রের দক্ষিণ পদচিহ্ন। অনেকে এই পদচিহ্নটিকে মহাবিষ্ণু গদাধরের পাদপদ্ম বলে থাকেন। হরিহরের মূর্তি ছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র এখানে আরও অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করেন। রয়েছেন মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, মা শীতলা, বালগোপাল, জগন্নাথ দেব ও শিবলিঙ্গ। মাঝখানে রয়েছেন হরিহর, বিষ্ণুর দিকে রয়েছেন মা লক্ষ্মী এবং মহেশ্বরের দিকে রয়েছেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার পাশেই রয়েছেন বুড়ো শিব, বুড়ো শিবের পাশে রয়েছেন জগন্নাথ দেব, জগন্নাথ দেবের সামনে রয়েছে শিবলিঙ্গ। আর এই যে পাথরের মূর্তিটি দেখছেন, এইটি হচ্ছে মা শীতলা। মা শীতলার সামনেও একটি শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও বেদির উপরে আরও ছোট ছোট অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে। আর হরিহরের মূর্তির ঠিক সামনেই রয়েছেন বালগোপাল। বালগোপালের সামনে আরও একটি ছোট গোপালের মূর্তি রয়েছে। আর সিংহাসনের ডান দিকে রয়েছে আরও একটি শিবলিঙ্গ, আর সামনে রয়েছে রামচন্দ্রের পদচিহ্ন। তো বন্ধুরা, হরিহরের মূল মন্দিরের গর্ভগৃহে আমরা সমস্ত দেবতাদের তো দর্শন করলাম। হরিহর মন্দিরের ঠিক পূর্ব দিকেই রয়েছে আরও একটি মন্দির, যেটি হচ্ছে কালভৈরবের মন্দির। তো চলুন বন্ধুরা, এই কালভৈরবের মন্দিরে বাবা কালভৈরবকে আমরা এবারে দর্শন করে নিই। এই হচ্ছে কালভৈরবের মন্দির। মন্দিরটি চারচালার একটি ছোট্ট মন্দির। আর এই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছি আরও একটি মন্দির রয়েছে। তবে সেই মন্দিরটা দেখার আগে আমরা এইখানে বাবা কালভৈরবকে দর্শন করে নিই। মূল মন্দিরের যে গেটটি রয়েছে, গেটে দেখুন লেখা রয়েছে এখানে মহাকাল ভৈরব মন্দির। গর্ভগৃহে মহাকাল ভৈরবের মূর্তি ছাড়াও রয়েছে গণেশের মূর্তি এবং বজরংবলীর মূর্তি। মাঝখানেই দেখতে পাচ্ছেন আপনারা গণেশের মূর্তি, আর বাঁ দিকে রয়েছেন মহাকাল ভৈরব। কাল ভৈরবের প্রস্তর মূর্তি চতুর্ভুজ এবং শ্বেতবর্ণ, আর পিছন দিকে রয়েছে একটি কুকুর। মাঝখানে গণেশের মূর্তি, আর ডান দিকে রয়েছেন বজরংবলী। এই মন্দিরে হরিহর সহ সকল বিগ্রহ নিত্য পূজিত হন। কালভৈরব মন্দিরের ঠিক ডান দিকে দেখুন আরও একটি মন্দির রয়েছে, যেটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তবে এই মন্দিরের গর্ভগৃহে কোনো বিগ্রহ নেই। মন্দিরের সামনেই দেখুন দুটো পিলার রয়েছে, এই পিলার দুটো বাঁধানোও রয়েছে। আবার এই পিলার দুটো দেখেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই পিলার দুটো।
হরিহর মন্দির আর মহাকাল মন্দিরের ঠিক মাঝখানেই দেখুন এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, মঞ্চের ওপরে একটি তুলসী মন্দিরও রয়েছে যেখানে একটা তুলসী গাছ রয়েছে। আর পাশে দেখুন এখানে দুটো প্রস্তর খণ্ড রাখা রয়েছে, তবে এখানে কোনো মূর্তি আছে নাকি বোঝা যাচ্ছে না, তবে এই প্রস্তরখণ্ড দুটো দেখে কিন্তু বোঝা যাচ্ছে বহু প্রাচীন প্রস্তরখণ্ড। এখানকার পুরোহিতকেও জিজ্ঞেস করেছিলাম যে এই প্রস্তরখণ্ড দুটো কিসের, তা উনিও সেরমভাবে সঠিক কিছু বলতে পারেননি। তো বন্ধুরা, আমরা তো এই হরিহর মন্দির দর্শন করলাম, মহাকাল মন্দির দর্শন করলাম, সমস্ত দেবদেবতাদেরও দর্শন করলাম। এবারে চলুন আপনাদের আরও একটি ভালো জিনিস দেখাতে নিয়ে যাই। এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে অলকানন্দা নদী। তো চলুন বন্ধুরা, সেই অলকানন্দা নদী আমরা দর্শন করে আসি। এই মন্দিরের যে বাগান রয়েছে সেই বাগানের মধ্যে দিয়েই এই অলকানন্দা নদীর তীরে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন জায়গাটা। অলকানন্দা জলঙ্গির শাখা নদী হয়ে ভাগীরথীতে মিশেছে। অলকানন্দায় প্রবাহিত জল গঙ্গারই পবিত্র জল। এই জ্ঞানে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র প্রবীণ বয়সে জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রকে নিজ জমিদারি ভার অর্পণ করে গঙ্গাবাসের জন্য এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন এবং জায়গাটির নাম দেন গঙ্গাবাস। সেই সময় পৌষ সংক্রান্তি, বারুণী ও দশহারা উপলক্ষে পুণ্য স্নানের জন্য এখানে বহু লোক সমাগম হতো। তবে রাজা কৃষ্ণচন্দ্র নির্মিত সেই রাজপ্রাসাদের কোনো চিহ্ন এখন আর নেই, আর স্রোতস্বিনী অলকানন্দাও এখন রুদ্ধ। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র এই স্থানেই বাংলার 1189 সনে 22শে আষাঢ়, ইংরেজির 1782 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে পরলোক গমন করেন। আচ্ছা বন্ধুরা, এই মন্দিরে আমি একজন পূজারীকে পেয়ে গেছি, উনি এই মন্দিরে পুজো করেন। তা ওনার মুখ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা শুনে নেব। এই ধামকে বলা হয় গুপ্ত কাশী মহাবারাণসী, যেরকম উত্তরপ্রদেশে কাশী প্রকাশ্য রাম নাম, আর এখানে হচ্ছে হরে কৃষ্ণ নাম। এই গুপ্ত কাশী অভিন্ন কাশী, এই গুপ্ত কাশীকে প্রকাশ করেছেন চৈতন্য মহাপ্রভু। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলুন। কান্তি মুখার্জি। আচ্ছা, এই মন্দিরে আপনি তো পুজো করেন। হ্যাঁ। তা মন্দিরে ধরুন কোনো ভক্ত যদি পুজো দিতে আসে, সেই পুজোর টাইমটা একটু বলুন। 10টা থেকে 12টার মধ্যে, সন্ধ্যাবেলায় 5টা থেকে 7টার মধ্যে। আচ্ছা, এই মন্দিরে কি ভোগ হয়, নিত্য ভোগ হয়? না, আমাদের এখানে ফলমূল ইত্যাদি দিয়ে ভোগ হয়। যদি কোনো ব্যক্তি মনে করে যে অন্নভোগ বা ঠাকুরের পরমান্ন ভোগ, পায়েস, সে দেবে, টোটাল খরচটা পায়। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয়? আমাদের এখানে অনুষ্ঠান হয়, যেরকম রথে একটা মেলা বসে, জাঁকজমক করে রথটা হয়। শিব চতুর্দশীতে 5 দিন ব্যাপী বাউল মেলা হয়। আর যত নবদ্বীপের মঠ মন্দির আছে, নবদ্বীপ মায়াপুর দিয়ে, সেই মঠের ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমায় আসে দলগতভাবে। আচ্ছা, তো বন্ধুরা, এই হরিহর মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।